আমার যদি ক্ষমতা থাকতো না, তাহলে আমি ভজিনাকে গোল্ডেন গ্লাভস আর দিয়েই দিতাম। মানে কি বলবো, আজকে কেপ ভার্দে আর্জেন্টিনার জাস্ট ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে, মন জিতে নিয়েছে, মানে ফুটবল প্রেমীদের মন জিতে নিয়েছে এই ম্যাচ। আর্জেন্টিনা জিতে গেলেও এবারের বিশ্বকাপের সবচেয়ে শ্রেষ্ঠ চমক ছিল কেপ ভার্দে। কি ম্যাচটা না তারা খেললো ভাই। তো আমি আজকে সব দেখে যখন একটু অবাক হচ্ছিলাম যে একটু কেপ ভার্দে সম্পর্কে জানি, যে তাদের দেশে মানে তারা 5.5 লক্ষ জনসংখ্যা নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে ফুটবল খেলছে, আর আমাদের 140 কোটি দেশ কোয়ালিফাই করতে পারছে না। তো আমি তখন কেপ ভার্দের ফুটবল ইতিহাস দেখা শুরু করলাম, এবং সেইটা দেখতে গিয়ে আমি কেপ ভার্দের দেশের ইতিহাসটাও দেখলাম, এবং আমার জাস্ট মানে কী বলবো, দেখে গায়ের লোম খাড়া হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, কেপ ভার্দে একটা কোনো দেশ না, ঠিক আছে, একটা কোনো ভূখণ্ডের দেশ না, এটা একটা আফ্রিকার দেশ, কিন্তু এরা 10টা ছোটো বড়ো দ্বীপ নিয়ে তৈরি। এইবারে কেপ ভার্দের কিন্তু নিজস্ব কোনো পপুলেশান এতদিন অবধি ছিল না। এই যে সবাই বলে মাত্র 5.5 লক্ষ পপুলেশান, এটা কিন্তু মানে ওই যে 10টা দ্বীপ বললাম, ওই দ্বীপগুলোতে কিন্তু আগে কোনো মানুষ থাকতো না। যে মানে কেপ ভার্দের যে মূল ভূখণ্ড, ওখানে কিন্তু কোনো মানুষ থাকতো না। তাহলে কেপ ভার্দের দেশ কী করে হলো, একটা পপুলেশান কী করে আসলো? আমি যখন এই ইতিহাস পড়া শুরু করলাম, মানে আমি জাস্ট প্রচুর ইমোশনাল হয়ে গেছে, এবং আমি এত কালো সত্য যে আমার গায়ের মানে পশম দাঁড়িয়ে গেছে। সেটা বলছি তোমাকে, সেটা হলো, আচ্ছা, একটা সময় 1400 এবং 1500 শতকের দিকে পর্তুগিজরা এই দ্বীপগুলো দখল করে নেয়, এই 10টা দ্বীপ। তখনও কিন্তু এই দ্বীপে কোনো মানুষ থাকতো না। এইবারে তোমরা সবাই জানো, একটা সময় আফ্রিকার থেকে সারা পৃথিবীতে দাস কেনা বেচা চলতো, দাস ট্রেডিং, স্লেভ ট্রেডিং যেটাকে বলে, দাস কেনা বেচা চলতো। সেই সময় আফ্রিকান কান্ট্রিগুলো থেকে ব্রিটিশরা, পর্তুগিজরা বিভিন্ন দাসীদেরকে নিয়ে আসতো, এবং তারা তাদের যে কেনা বেচা করার সেন্টার, সেটা ছিল এই কেপ ভার্দের এই 10টা দ্বীপ। মানে প্রচুর দাস দাসীদেরকে তারা নিয়ে এসে ওই দ্বীপে বন্দি করে রাখতো, এবং ওইখান থেকে সারা পৃথিবীতে তারা ট্রেড করে দিত, অ্যাটলান্টিক স্লেভ ট্রেড যেটাকে বলে। মানে কত জঘন্য একটা ইতিহাস ছিল ভাই কেপ ভার্দের। এবং ওই সেই দাসীদের পপুলেশন একটা সময় কিন্তু এই কেপ ভার্দে দেশে পরিণত হয়েছে। 1975 সালে কেপ ভার্দে কিন্তু পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা পায়, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরপরই মোটামুটি 25 বছর ফুটবল তো ভাই, একটা খেলা তো দূরে থাক, 2000 সাল পর্যন্ত কেপ ভার্দের অবস্থা এত বাজে, খাওয়া হয় না, কোনো ফসল চাষ হয় না, একদম দেশ মানে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে ওটা কোনো একটা দেশের উপযোগী না। প্রচুর মানে লক্ষ লক্ষ মানুষ কেপ ভার্দে ছেড়ে চলে যায়, এবং এরা একটা সময় দাস ছিল, স্লেভ ছিল, মানে বুঝতে পারছো তো। প্রচুর লক্ষ লক্ষ মানুষ কেপ ভার্দে ছেড়ে পালিয়ে যায়, এবং যারা রয়ে যায় পপুলেশন তখন বিশাল কম, মানে 5.5 লক্ষ তো এখনকার পপুলেশন 2026, তখন আরও কম পপুলেশন, মানে কিছু লাখ মাত্র লোক কেপ ভার্দেতে বাস করতো। এইবারে কেপ ভার্দের ফুটবল রিভলিউশন চালু হলো কী করে, এইটা দেখে ভাই আমাদের ভারতের শিক্ষা নিতে হবে। ভাই ভারত চান্সটুকু পাচ্ছে না, কোয়ালিফাই করতে পারছে না, ওরা এত কষ্টের মধ্যে দিয়ে গিয়ে কোয়ালিফাই করেছে। তো 2002 সালে কেপ ভার্দের যে ওয়ার্ল্ড ফিফা র্যাঙ্কিং, সেটা ছিল 182। এইবারে ওরা কি করে এত বড় হলো? আস্তে আস্তে ওদের একটা ফুটবল লেজেন্ড ছিল, তার নাম হলো আলেকজান্ডার আলাহিনো। তো এই মানুষটা প্রথম রীতিমতো ভাই দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে গিয়ে, যেসব পপুলেশন কেপ ভার্দের বাইরে গিয়ে হয়তো ভালো ফুটবল খেলছে যারা, তাদেরকে ভাই মানে কি বলবো, হাতে পায়ে পড়ে কোনো রকমে বলছে যে দেশের হয়ে খেলো, দেশের জন্য খেলো, দেশের জন্য খেলো। এই করে 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 উনি একটা মোটামুটি ফুটবল টিম বানানোর চেষ্টা করতে লাগলেন। তা সত্ত্বেও মানে কেপ ভার্দের মানুষ মোটামুটি ফুটবলকে বুঝেছে যে ফুটবল খেললে একমাত্র তাদের দেশের উন্নতি হবে, এবং পুরো দেশ বলতে গেলে ফুটবল জোরে আক্রান্ত হয়। ফিফা এটা বুঝতে পারে, যেটা কেপ ভার্দে একটা ছোট্ট মানে দ্বীপ রাষ্ট্র, এবং সে ফুটবলের প্রতি এত ভালোবাসা, সেইটা দেখে 2011 সালে ফিফা তাদেরকে $10 মিলিয়ন দেয়। তার আগে ভাই কেপ ভার্দেতে একটা কোনো স্টেডিয়াম ছিল না, কিচ্ছু ছিল না, কোনো পিচ ছিল না, কারণ ওখানে ভালো চাষবাসই হয় না, সেখানে ঘাসওয়ালা পিচ কোথায় পাবে ওরা? ওদের কোনো স্টেডিয়াম ছিল না, কোনো ন্যাশনাল টিম ছিল না, কিছুই ছিল না। তো 2011 সালে ফিফা থেকে ওদের $10 মিলিয়ন দেয়। তো ওরা সেখানে সেই টাকাটা ওরা পাওয়ার পরে আস্তে আস্তে স্টেডিয়াম বানায়, ট্রেনিং সেন্টার তৈরি করে, সামান্য কিছু, কিন্তু তখনও অতটা সফলতা পায়নি। তো ফাইনালি 2013 সালে ওরা আফ্রিকান ন্যাশনাল কাপের জন্য কোয়ালিফাই করে। এরপর 2016 সালে একটা অদ্ভুত জিনিস হয়, ফিফা পুরো আফ্রিকান কন্টিনেন্টকে $1 বিলিয়ন দেয়, যে পুরো আফ্রিকান কন্টিনেন্টের যাতে ফুটবলের উন্নতির জন্য, এবং সেখান থেকে আবার দ্বিতীয়বার $10 মিলিয়ন কিন্তু কেপ ভার্দে পায়। এবং এইবার তারা একটা খুব স্মার্ট মুভ নেয়, তারা তাদের একটা লোকাল টুর্নামেন্ট চালু করে, এবং লোকাল টুর্নামেন্ট চালু করার পরে
তাদের চেয়ে 1-2 স্টেপ উপরে চড়া, অর্থাৎ তাদের চেয়ে যেসব দেশগুলো ভালো খেলে রীতিমতো তাদেরকে বলতে থাকে ভাই আমাদের সাথে এসে খেলো, আমাদের সাথে এসে খেলো। তো প্রথম থেকে তো রাজি হয় না যে কেপ ভার্দের সাথে খেলতে যাবে। তারা ভাই রীতিমতো বারংবার অনুরোধের পরে বিভিন্ন দল যারা তাদের চাইতে ভালো পজিশনে আছে তারা এসে কেপ ভার্দেতে খেলতে থাকে, এবং এইটার ফলে কী হয়, কেপ ভার্দে কিন্তু প্রথম থেকে স্ট্রং অপোনেন্ট ফেস করতে শুরু করে এবং তারা তাদের যে দুর্বলতা সেগুলো বুঝতে শুরু করে। এই $10 মিলিয়ন আবার পাওয়ার ফলে তারা এটা নিয়ে তাদের ট্রেনিং সেন্টার যথেষ্ট অ্যাডভান্স করে। এবং এখনকার যে বর্তমান কেপ ভার্দের টিম তাতে যদি তুমি দেখো 26 জনের মধ্যে 14 জন তারা কিন্তু একদম দেশের মাটি থেকে তৈরি, তারা কিন্তু বাইরের প্লেয়ার না। মানে ওরা 26 জনের মধ্যে 14 জনকে কিন্তু নিজেদের দেশ থেকে ট্রেনিং দিয়ে তৈরি বানিয়েছে। 2016 থেকে নিয়ে 2026, তো মোটামুটি 10 বছর ওরা যে একটা কঠোর প্রচেষ্টা করেছে যে ফিফা খেলতে হবে, ফিফা কোয়ালিফাই করতে হবে, সেইটা কিন্তু অবশেষে কাজে দিয়েছে। তো শেষ পর্যন্ত ফিফার যে কোয়ালিফাইং ম্যাচ ছিল 2026-এ, ওদের সামনে গিয়ে কিন্তু পড়ে ক্যামেরুন, এবং যথেষ্ট একটা টাফ টিম, এবং ওদেরকে ক্যামেরুনকে হারাতে হতো কিন্তু ফিফা কোয়ালিফাই করতে গেলে। এবং সবাই জানতো ভাই কেপ ভার্দে হয়তো পারবে না, কেপ ভার্দে পারবে না, কিন্তু ভাই কেপ ভার্দে সেদিন ভাই জীবন দিয়ে লড়েছে এবং একটা গোল দেওয়ার পরে ক্যামেরুনকে, এইটা কেপ ভার্দের দুর্দান্ত স্ট্র্যাটেজি, ওরা গোল দেওয়ার পরে এবার ডিফেন্স করতে শুরু করে। তো ক্যামেরুন করে একটা গোল দেয় এবং তারপর পুরো ম্যাচ জুড়ে ডিফেন্স করে এবং ক্যামেরুন হেরে যায়, এবং কেপ ভার্দে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে। এবং যেদিন ভাই কেপ ভার্দে কোয়ালিফাই করেছিল, ওদের সারা দেশ জুড়ে স্কুল ছুটি হয়, কলেজ ছুটি হয়, একদম ন্যাশনাল ছুটি হিসেবে ঘোষণা করা। ওদের সরকারি যে প্রধান, ওদের প্রেসিডেন্ট কেঁদে ফেলে, দেশের মানুষ কাঁদতে থাকে। এইটা হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা। শুধুমাত্র ভাই ফুটবলের প্রতি ভালোবাসা থেকে একটা 5.5 লক্ষ জনসংখ্যার দেশ আজকে তার কথা সারা পৃথিবী জেনেছে, ভজিনার কথা সারা পৃথিবী জেনেছে। এবং আমার যেটা মনে হয়, এখন তো 40 বছর বয়স ভজিনহার, তাই না? ও পরের বিশ্বকাপটাও খেলবে, দেখে নিও। এবং কেপ ভার্দে নেক্সট ওয়ার্ল্ড কাপ ফাটিয়ে দেবে 100%। এবং কি বলবো, কেপ ভার্দের প্রশংসা করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের না চোখে আঙুল দিয়ে যা শিখিয়ে দিয়ে গেল যে তোমরা ভারতে থাকো, তোমাদের 140 কোটির পপুলেশন, এত সুযোগ সুবিধা নিয়ে তোমরা অভিযোগ করো যে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, ক্রিকেটের দোষ, এর দোষ, তার দোষ। আর আমাদেরকে দেখো, একটা সময় আমাদের কোনো পপুলেশন ছিল না, কিচ্ছু ছিল না, আমাদের দেশ সব দাসদাসীতে ভর্তি ছিল, ওই দ্বীপগুলো 10টা দ্বীপ। এবং সেখান থেকে আজকে আমরা ফিফা কোয়ালিফাই শুধু করিনি, এইবারের পুরো ফিফা ওয়ার্ল্ড কাপের সবচাইতে বড় চমক ছিলাম আমরা। ওরা আমাদেরকে ভাই চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেল, কি বলবো আর।